আমি তোমাকে সত্যিই মন থেকে ভালোবাসি। একথা শুনতে কবিতার ভালো লাগে না। আশা করছি এই গল্পটা শুনে অনেকেরই চোখে জল চলে আসবে। কবিতা দেখতে খুব সুন্দরী, এতটাই সুন্দরী যে স্কুলের 100টা ছেলের মধ্যে 100টা ছেলেই তাকে পছন্দ করত। স্কুল লাইফ থেকে তার একটা ইচ্ছে ছিল যে সে তার জীবন সঙ্গী নিজেই পছন্দ করে বেছে নেবে। তবে ঈশ্বর তাকে রূপ দিলেও অতটা চালাক চতুর করেনি। সে চট করে ছেলেদেরকে বুঝতে পারতো না। কারোর সাথে 2 মাস, কারোর সাথে 2 বছর থাকার পর সে বুঝতে পারতো যে এই ছেলের সাথে আমার সারা জীবন চলা সম্ভব না। তাছাড়া যৌবন বয়সের ছেলে মেয়েদের তো এমনিই ভুল হয়। যাই হোক, তার এই সহজ সরল মানসিকতার জন্য তাকে অনেক জায়গায় ঠকতে হয়েছে। অনেক ছেলে তাকে ঠকিয়েওছে। এখন সে আর কাউকেই বিশ্বাস করতে পারে না। যদি কেউ সামনে এসেও বলে যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি, কবিতা তাও তাকে বিশ্বাস করতে পারে না। সবে সে পড়াশোনা শেষ করেছে, এখন তার বয়স 28 বছর। তার বাবারও এখন অনেক বয়স হয়েছে, তিনিও রেলের চাকরি থেকে অবসর নিয়ে বাড়িতে বসে আছেন। তিনি চান মেয়ের যত তাড়াতাড়ি পারা যায় একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেওয়ার। কিন্তু কবিতার কোনো ছেলেকেই পছন্দ হয় না। কবিতা শুধু একটা জিনিসই মনে মনে ভাবে যে ঈশ্বর আমাকে এত রূপ দিয়েছে, আমার মা বাবার এত পয়সা, আমি এতদূর পড়াশোনা করেছি, আমি জীবনে একটা ভালো মানুষ পাবো না যার সাথে আমি বাকি লাইফটা আমার নিজের মতন করে বাঁচতে পারি? আমাকে শেষমেশ এরকম একটা মানুষের সাথে বাকি জীবন কাটাতে হবে যাকে আমার ভালো লাগে না? তার বাড়ির লোক তার জন্য যে ছেলেগুলো পছন্দ করে তারা সবাই প্রচুর পয়সার মালিক। কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কারো বাপের কোটি কোটি টাকা। কিন্তু কাউকে কবিতার পছন্দ হয় না। কবিতার বাবা চাইতো যে আমার মেয়ে যেখানে ভালো থাকবে সেখানে আমি খুশি। তাই কবিতার বাবা সবসময় কবিতার মতামতের গুরুত্ব দিতেন। এদিকে কবিতার 2 দাদা তাদের একমাত্র বোনের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। ঠিক এমন সময় কবিতাদের গ্রামে একটা মেলাতে কবিতা তার বৌদিদের নিয়ে সন্ধ্যাবেলায় ঘুরতে যায়। সেখানে গিয়ে একটি ছেলের সাথে কবিতার চোখে চোখ পড়ে। চোখে চোখ পড়তেই দুজনে দুদিকে মুখটা ঘুরিয়ে নেয়। কিন্তু কিছু সময় পর কবিতার মনে হলো যে ছেলেটিকে যেন আমার চেনা চেনা লাগছে। সঙ্গে সঙ্গে সে পেছনে ফিরে দেখে যে ছেলেটি তার দিকে তাকিয়ে আছে। সে তখন ছেলেটিকে বললো, তুমি কি আমাকে চেনো? আমার তো মনে হচ্ছে যেন আমি তোমাকে চিনি। তখন সে ছেলেটি বললে, হ্যাঁ, আমি রণজিৎ। আমরা একই স্কুলে পড়াশোনা করতাম, আমি তোমার থেকে 2 বছরের সিনিয়র ছিলাম। রণজিৎ ছিল সেই স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্র, তাই রণজিৎকে সবাই চিনত। আর কবিতা ছিল সেই স্কুলের সবচেয়ে সুন্দরী ছাত্রী, যাকে সেই স্কুলের সবাই চিনত। তাই একে অপরকে চিনতে পারলো খুব সহজেই। তখন কবিতা তার সাথে কথা বললো, কেমন আছো, এখন কোথায় আছো, কি করছো? তো যথারীতি রণজিৎ বললো যে আমি এখানে একটা কোম্পানিতে চাকরি করি, প্রতিদিন বাড়ি থেকে যাওয়া আসা করি। তো কবিতা বললো, বিয়ে থাকা করেনি, তোমার তো অনেক বয়স হয়ে গেছে। রণজিৎ বললো, না, এখনো বিয়ে করিনি, ঘরবাড়ি ছিল না, এই ঘরবাড়ি কমপ্লিট করেছি, কিছু সামান্য টাকা পয়সা ধার আছে, সেটা মিটিয়ে এবার বিয়ে করব। তখন রণজিৎ কবিতাকে জিজ্ঞেস করলো, তোমার কি খবর, কেমন আছো, কি করছো? কবিতা বললো, আমি পড়াশোনা শেষ করেছি, এখন বাড়িতে বসে আছে, এই চলছে। যাই হোক, তোমার সাথে পরে কথা হবে, বৌদিরা দাঁড়িয়ে আছে, আমি চলে গেলাম। যথারীতি কবিতা তার বৌদিদের সাথে মেলায় ঘুরতে শুরু করে দেয়। রণজিৎ সেখান থেকে বাড়ি ফিরে আসে। কবিতাকে নিয়ে সে খুব বেশি কিছু ভাবে না, এই জন্যই কারণ কবিতার বাবা কয়েক কোটি টাকার মালিক। তার 2 দাদা চাকরি করে, তার বাবা রেলে চাকরি করতো, তাদের প্রচুর পয়সা। রণজিৎ যখন স্কুলে পড়তো তখন সে কবিতাকে পছন্দ করতো, কিন্তু সে তখন বলতে পারেনি, কারণ কবিতা একটি ছেলেকে ভালোবাসতো। দ্বিতীয় হচ্ছে, রণজিতের মধ্যে কখনো এরকম সাহস ছিলই না যে সে একটি মেয়েকে যেচে প্রপোজ করবে। তাই রণজিৎ কখনো কবিতাকে বলতে পারেনি যে তোমাকে আমার ভালো লাগে। যাই হোক, আজ তো রণজিৎ যথেষ্ট বড় হয়েছে, সে ভালো করেই জানে যে ওই পরিবারের সাথে আমাদের ম্যাচ করে না, তাই সে এসব নিয়ে আর ভাবে না। এদিকে কবিতা বাড়ি ফিরে গিয়ে খাওয়া দাওয়া করে যখন ঘুমোতে যায়, তখন সে মনে মনে ভাবে, আজ 12 বছর পর রণজিতের সাথে আমার কেন দেখা হলো। রণজিৎ আমাদের স্কুলের মধ্যে সবচেয়ে মেধাবী ছাত্র ছিল। এসব ভাবতে ভাবতে কবিতা অনেক রাতে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ও রণজিতের কথা কবিতার মনে পড়ে। 10টার দিকে সে খাওয়া দাওয়া করে রণজিতের গ্রামে গিয়ে তার খোঁজ খবর করে তার বাড়িতে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে সে ডিউটি চলে গেছে। তখন সে তার মা বাবাদের সাথে কথা বলে যে আমরা একসাথে স্কুলে পড়াশোনা করতাম, আমি এখানে আমার এক বান্ধবী বাড়িতে এসেছিলাম, তাই ভাবলাম ওর সাথে দেখা করে যাই। ওর ফোন নাম্বারটা যদি থাকে আমাকে দিন, আমি ওর সাথে পরে কথা বলে নেবো। যথারীতি রণজিতের মা কবিতাকে রণজিতের ফোন নাম্বারটা দিয়ে দেয়। এরপরে কবিতা বাড়ি ফিরে আসে। রাত্রেবেলায় কবিতা রণজিৎকে ফোন করে তার নিজের অনেক কথা শেয়ার করে, রণজিতের অনেক কথা শোনে। 2-4 দিন এভাবে যাওয়ার পরে এখন প্রত্যেক দিনই রণজিতের সাথে কবিতার কথা হওয়া শুরু হয়। কবিতার বেশ ভালোই লাগে রণজিতের সাথে কথা বলতে। এখন তার কবিতার পড়াশোনা চাপ নেই, বন্ধুদের সাথে খুব একটা ফোনে গল্প আড্ডা হয় না, তাই রণজিতের সাথে তার প্রতিদিনই 2-3 ঘন্টা করে সময় গল্প করেই কেটে যায়। এদিকে কবিতার বাড়িতে প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো পাত্র তাকে দেখতে আসতো। কবিতার মা বেঁকে বসলো, আমার বয়স হয়েছে, আমি অসুস্থ, যেভাবেই হোক আমার মেয়ের বিয়ে দাও, আমি আমার মেয়ের বিয়ে দেখে যেতে চাই। এদিকে কবিতাও চিন্তায় পড়েছে যে সত্যি কি আমি আমার পছন্দের মানুষের সাথে বাকি জীবন কাটাতে পারবো না, আমাকে আমার অপছন্দের মানুষের সাথে জীবন কাটাতে হবে। সে মন খারাপ করে ফেলে আর ভাবে যে আমাকে খুব তাড়াতাড়ি কিছু একটা ডিসিশন নিতে হবে। তাই সে 1 সপ্তাহের মধ্যেই রণজিতের এক ছুটির দিনে তাকে বাড়ি বাইরে ডেকে নিয়ে এসে তার সাথে 2-3 ঘন্টা গল্প করে। কবিতা বুঝলো যে রণজিৎ আমাকে কিছুতেই প্রপোজ করতে পারবে না, ওর দ্বারা সেটা সম্ভব হবে না। তাই শেষমেশ কবিতা নিজেই রণজিৎকে বলে, তোমাকে আমার খুব ভালো লাগে, আমি বাকি লাইফটা তোমার সাথে কাটাতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি বলছো? রণজিৎ খুব খুশি হয়, কিন্তু সে কবিতাকে বলে, তোমাকে তো আমার খুব ভালো লাগে, কিন্তু আমি তোমাকে কিভাবে বলি, আমার যে পারিবারিক অবস্থা, আমি তোমার মা বাবার সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো? কবিতা বললো, সেই নিয়ে তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তুমি আমাকে বলো। রণজিৎ বলে, সত্যি আমি তোমাকে মন থেকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে সাহস করে বলতে পারিনি, আর কোনোদিন বলতেও পারতাম না, তুমি বললে বলেই আমি তোমাকে বলছি। কবিতা বললো, ঠিক আছে, তোমার যা আছে তাতেই আমার চলে যাবে, আমার আর এর বেশি কিছু চাই না, কিন্তু তুমি যদি একটু বড় চাকরি পাও, ভালো চাকরি পাও, তাহলে আমার বাড়ির লোককে বোঝাতে
সুবিধা হবে, তুমি একটু চেষ্টা করো যদি কোনো ভালো চাকরি জোগাড় করা যায়। তখন রণজিৎ বলল, আমি বহু বছর ধরে সরকারি চাকরির আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, আজও করছি, আগামী দিনও করবো। কবিতা বলল, ঠিক আছে, তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও, আমি তোমার সাথে আছি, যেভাবেই হোক আমি আমার বাড়ির লোককে 6 মাস এদিক সেদিক করে ঘুরিয়ে নেবো। যথারীতি কবিতা আর রণজিতের মধ্যে প্রেম ভালোবাসা গভীর হতে থাকে। কিন্তু কবিতা দেখলো যদি আমার সাথে কথা বলতে গিয়ে রণজিতের বেশি সময় নষ্ট হয়ে যায় তাহলে তোর চাকরি পাওয়া মুশকিল হয়ে যাবে। তাই সে রণজিৎকে বুঝিয়ে বলে যে দিনে আমাদের 8 ঘন্টা 1 ঘন্টার বেশি কথা বলা ঠিক হবে না, তুমি যতটা পারো ততটা সময় পড়াশোনার জন্য দাও। রণজিৎও বোঝে, সে বাড়ির বাইরের কারোর সাথে ফালতু গল্প করে না, সময় নষ্ট করে না, আড্ডা মারে না, সে কাজ করে এসেই বাড়িতে যতটা সময় পায় ততটা সময় পড়াশোনার পেছনেই দেয়। এদিকে কবিতার দাদারা তার জন্য একটা খুব সুন্দর পাত্র খুঁজে পেয়েছে। ছেলেটি দেখতে খুব সুন্দর, প্রাইমারি স্কুলের মাস্টার, এমনকি তার বাপের প্রচুর সম্পত্তিও আছে। এবার কবিতা আর কোনো বাহানা দেখিয়ে সেই ছেলেটিকে না করতে পারছে না। তার মায়ের তো আবার সেই ছেলেটিকে খুব পছন্দ হয়েছে, তিনি বলছেন যে এই ছেলের সাথে তোর বিয়ে দেবো। যথারীতি কবিতার মাথায় একটা বড় চিন্তা আসে যে এবার আমি বাড়ির লোককে কি বলি। ওদিকে রণ তো বিশাল বড় চাকরি করে না, মাসে 18,000 টাকা মাইনা পায়, একটা ফ্যাক্টরিতে চাকরি করে, আর এদিকে এরকম পরিবেশে একটা ছেলে, আমি কি বলি। এসব চিন্তায় তার মাথা যখন ভারী হয়ে ওঠে তখন তার বাবা, দাদা, মা সবাই তাকে ডাকে। তার বাবা তাকে বলে, এই ছেলে তো আমাদের সবারই পছন্দ হয়েছে, আশা করছি তোরও পছন্দ হয়েছে। তখন তার বাবা বলে, তাহলে এই ছেলের সাথে তোর বিয়ে ফাইনাল করি। কবিতা বলে, বাবা আমি একটা ছেলেকে পছন্দ করি। কবিতার মেজো দাদা তখন তাকে মারতে আসে, তুই তাহলে এতদিন ধরে কিছু বললি না, কি করে সেই ছেলে, তার বাড়ি কোথায়? তখন কবিতা বলে যে সেই ছেলের বাড়ি ওইখানে, সে একটা কোম্পানিতে চাকরি করে। তখন মেজো দাদা বলে, কত টাকা মাইনা পায় সে কোম্পানিতে চাকরি করে? কবিতা তখন মিথ্যা কথা বলে যে 50,000 টাকা মাইনা পায়। কবিতার মেজো দাদা তাকে বলে, সে যতই 50,000 টাকা মাইনা পায়, সে তো একটা ফ্যাক্টরিতে চাকরি করে, কালকে যদি তার চাকরি চলে যায় তখন তুই কি খাবে, তার মা বাপ কি করে? কবিতা বলে যে তারা চাষবাস করেই খায়। এরপরে কবিতার মেজো দাদা আরো রেগে যায়, একটা চাষি পরিবারে যাবি তুই শেষমেশ? এই ছেলেটা কত সুন্দর দেখতে, ওর বাবার প্রচুর পয়সা আছে, ছেলেটা সরকারি স্কুলে চাকরি করে, তুই এই ছেলেটাকে বাদ দিয়ে যাবি একটা চাষি পরিবারে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তখন কবিতার বাবা ওনার মেজো ছেলেকে শান্ত করান, কবিতাকে জিজ্ঞাসা করেন সেই ছেলের নাম কি, থাকে কোথায়, কোন কোম্পানিতে চাকরি করে। কবিতা সবকিছু বলে। তখন কবিতার বাবা কবিতাকে বলেন, ঠিক আছে, তুমি তাকে 15 দিন পরে আমাদের বাড়ি একবার আসতে বলো, তুমি এখন যাও, পরে তোমার সাথে কথা বলছি। যথারীতি কবিতার বাবা তার 2 সন্তানকে বললেন, ঠিক আছে, যেখানে আমাদের কথাবার্তা হচ্ছিল ওর জন্য তাদের কাছ থেকে 15 দিন সময় চেয়ে নাও, আমি তোমাদেরকে 15 দিন পরে ফাইনাল জানাচ্ছি। তখন তার ছেলেরা বলে, বাবা তুমি কি পাগল হয়ে গেছো, ওরকম একটা পরিবার আমাদের বোনের বিয়ে দেবে? তখন কবিতার বাবা বলে, তোমাদেরকে যেটা বলছি তোমরা সেটা করো। যেই ছেলেটির কথা ও এতক্ষণ বললো তার সম্বন্ধে যতটা পারা যায় ততটা খোঁজ খবর নাও, এই 15 দিনের মধ্যে তোমরা ওই ছেলের সবকিছু আমাকে জানাবে। যথারীতি সবাই চুপচাপ হয়ে যায়। কবিতা ঠিক করে যে আমি রাত্রেবেলা রণজিৎকে ফোন করে সবকিছু বলবো। কিন্তু রণজিৎ সেদিনকে দুপুরবেলায় হঠাৎ করে ফোন করে, যেটা সে কখনই করে না। কবিতার দেখে চমকে যায়, তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি তো এই সময় ফোন করো না? রণজিৎ বললো, একটা খারাপ খবর আছে। কবিতা বললো, কি হয়েছে? রণজিৎ বললো, আমাকে আমার কোম্পানি থেকে ছাঁটাই করে দিয়েছে। কবিতা বললো, কেন, কি সমস্যা? রণজিৎ বললো, আমার কোনো সমস্যা নেই, কোম্পানি লসে চলছে, তাই 1000 কর্মীকে ছাঁটাই করেছে, তাদের 1000-এর মধ্যে আমিও পড়েছি। আমি তাদেরকে অনেক বুঝিয়েছি যে আমার বিয়ে ঠিক হয়েছে, দয়া করে আপনারা আমাকে ছাঁটাই করবেন না, তাহলে আমার বিয়েটা ভেঙে যাবে। কিন্তু তারা তারপরেও আমাকে ছাঁটাই করে দিল। আমার বিয়ে হোক আর না হোক তাদের কিছু যায় আসে। এরপরে কবিতার মাথায় যেন কেউ একটা চিন্তার পাহাড় বসিয়ে দেয়। সে মনে মনে ভাবে, আমি আমার বাড়ির লোককে মিথ্যে করে বললাম যে ও 50,000 টাকা মাইনা পায়, আজকে তো ওর চাকরিটাই চলে গেছে, এবার আমি বাড়ির লোককে কি বলবো? একথা বললে তো আমার বাড়ির লোক মোটেই রাজি হবে না, ওদিকে তো একটি ছেলে তাদের পছন্দ হয়েই আছে। এবার চিন্তায় কবিতার মন খারাপ হয়ে যায়। মাঝে মাঝে তার চোখে জল চলে আসে যে আমি আমার পছন্দের মানুষটাকে পেয়েও হয়তো তাকে আপন করতে পারলাম না। সে তো একটা মেয়ে মানুষ, সে বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে কিছু করার সাহস পায় না। এসব ভাবে আর সে সারা রাত ধরে কাঁদতে থাকে। পরের দিন সকালে কবিতা 50,000 টাকা সঙ্গে করে নিয়ে এসে রণজিৎকে দিয়ে বলে, তুমি একটা ছোটখাটো ব্যবসা শুরু করো, আমি আমার বাড়ির লোককে বলেছি যে তুমি একটা কোম্পানিতে চাকরি করো, 50,000 টাকা মাইনা পাও। তখন রণজিৎ বলে, তুমি কেন এরকম মিথ্যা কথা বলতে গেলে? কবিতা বললো, মিথ্যা না বলে উপায় নেই, আমার পরিস্থিতি এরকম, তোমাকে যদি তারা জিজ্ঞাসা করে তবে তুমি একথাই বলবে, আর এই 50,000 টাকা রাখো, তুমি একটা চেষ্টা করো ছোট ব্যবসা শুরু করার। রণজিৎ বলে, ব্যবসা নিয়ে আমার তো কোনো ধারণাই নেই, আমি কোনো ব্যবসা কখনো করিনি। কবিতা বলে, তোমাকে চেষ্টা করতে হবে কিছু একটা করার, টাকা লাগলে আমি তোমাকে আরো টাকা দেবো। রণজিৎ বললো, আমি তোমার কাছ থেকে এত টাকা কিভাবে নিই? কবিতা বললো, যখন তুমি পারবে তখন ফেরত দেবে, এখন তো তোমার প্রয়োজন আছে, তুমি নাও, আর তুমি এর সাথে সাথে চাকরির জন্য প্রস্তুতি নাও, আমি তোমার সাথে আছি, তুমি মন খারাপ করো না। আমার বিশ্বাস যে তোমার 2 মাস 4 মাস 6 মাস হলেও কোথাও না কোথাও একটা চাকরি হবে, তুমি চেষ্টা চালিয়ে যাও, আমি তোমার পাশে আছি, তুমি একদম ভেঙে পড়বে না, আমি আমার বাড়ি সামলাচ্ছি, আর 15 দিন পরে তোমাকে আবার আসতে হবে। যথারীতি রণজিতের তো ব্যবসা নিয়ে কোনো ধারণাই ছিল না, তারপরে তাকে আবার খুব তাড়াতাড়ি কিছু করতে হবে। এই হুটোবাড়ি করতে গিয়ে সে ব্যবসায় লস খেয়ে গেল। পরে কবিতা তাকে আবার 50,000 টাকা দিয়ে সাহায্য করে, কিন্তু কোনোভাবে রণজিৎ ব্যবসা দাঁড় করতে পারে না। মার্কেটে যারা ব্যবসা করছে তারা তো বাজারেই 2-4 লাখ টাকা ফেলে রেখেছে, আর রণজিতের তো 1 লাখ টাকা শুধু পুঁজি মাত্র, তো সেখানে সে কিভাবে টিকবে? যথারীতি সে সেখানে টিকতে পারলো না। 15 দিন পরে রণজিৎ যখন কবিতাদের বাড়িতে আসে, এক ঘরে কবিতার মা, বাবা, 2 দাদা এবং কবিতার রণজিৎ। কবিতার বাবা রণজিৎকে বলে, দেখো বাবা, আমার মেয়ে তো দেখতে খুব সুন্দরী, ও পড়াশোনাও প্রচুর করেছে, টাকা পয়সার তোর কোনো অভাব নেই, ও কমের পক্ষে 50-60 লাখ টাকার মালিক, আমরা ওর জন্য একটা ভালো পাত্র খুঁজছি। তা আমি ওর মুখে শুনলাম তুমি খুব ভালো ছেলে, তুমি এই কোম্পানিতে চাকরি করো, মাসে 50,000 টাকা মাইনা পাও। রণজিৎ ঘাড় নাড়িয়ে বললো, হ্যাঁ,
তখন কবিতার বাবা রণজিৎকে বলে, আচ্ছা তুমি কবিতাকে স্পর্শ করে বলো তো, তুমি কোন কোম্পানিতে চাকরি করো আর কত টাকা মাইনে পাও? রণজিৎ কবিতার হাতটা ধরতে যাচ্ছিল, হাতটা সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে হাত জোর করে তার বাবার সামনে বলল, আমাকে ক্ষমা করবে, আমি একটা কোম্পানিতে চাকরি করতাম, সেখানে আমি 18,000 টাকা মাইনা পেতাম। কিছুদিন আগে আমার সেই চাকরিটা চলে যায়। আমি বহু জায়গায় সরকারি চাকরির জন্য পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, আমার বিশ্বাস যে 2-4 মাসের মধ্যে কোনো না কোনো জায়গায় আমার চাকরি একটা ঠিক হয়ে যাবে। ইদানিং কালে আমি একটা ব্যবসা করতে গেছিলাম, কিন্তু সেটাও আমি করে উঠতে পারিনি। আশা করছি 2-4 মাসের মধ্যে কোনো না কোনো একটা ব্যবস্থা আমি ঠিক করে নেবো। তখন কবিতার বাবা তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি তাহলে প্রথমে মিথ্যা কথা কেন বললে? রণজিৎ বলল, কবিতা আমাকে বলেছিল এটা বলার জন্য, ও আমাকে খুব পছন্দ করে, আমি ওকে খুব পছন্দ করি, তাই আমি মিথ্যা বলেছিলাম। তখন কবিতার বাবা বললো, তাহলে তুমি পরে সত্য কথা কেন বলতে গেলে? এ কথা শুনে রণজিতের চোখে জল চলে আসে। সে কাঁদতে কাঁদতে বলে, আমি ওকে ছুঁয়ে মিথ্যা কথা বলতে পারবো না, পারলে আমাকে ক্ষমা করবে। একথা বলে রণজিৎ ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে কবিতার মেজো দাদা কবিতাকে মারতে আসে। কবিতা তখন দৌড়ে গিয়ে তার বাবার পা জড়িয়ে ধরে বলে, বাবা আমি রণজিৎকে খুব ভালোবাসি, ও সত্যি খুব ভালো ছেলে। কবিতার বাবা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো, দেখ ভালো মন্দ বোঝার আমার বয়স হয়েছে, তুই যা, আমি দেখছি কি করা যায়। যথারীতি কবিতাও বাইরে বেরিয়ে গেল। এদিকে কবিতার দুই দাদা তার বাবাকে বলে, বাবা আমরা তাহলে বোনের বিয়ে ওই স্কুল মাস্টারের সাথে ফাইনাল করে দিচ্ছি। কবিতার মা বলে যে, তাছাড়া কি করবি, তোরা এখনই ফোন করে ফাইনাল করে দে। কবিতার বাবা বলে, না, কবিতার বিয়ে এই রণজিতের সাথেই হবে। তখন ওনার ছেলেরা বলে, তুমি কি পাগল হয়ে গেছো বাবা? একটা বেকার ছেলে, যার 2 পয়সা ইনকাম নেই, যার একটা কাজ ছিল সেটা চলে গেছে, যে একটা ব্যবসা করতে গেছে সেটাও ডুবে গেছে, সে একটা চাষি পরিবারের ছেলে, সে আমাদের বোনকে কিভাবে খাওয়াবে? আমাদের বোন আমাদের বাড়িতে যেভাবে বড় হয়েছে ওই বাড়ি থেকে সে কি পাবে? তো না খেয়ে মরবে। তখন কবিতার বাবা বলে, একমাত্র এই ছেলেই পারবে আমার মেয়েকে ভালো রাখতে। ওকে দেখলি যে কবিতাকে স্পর্শ করেও মিথ্যে কথা বলতে পারলো না? ও তো টাকা পয়সা সবকিছু দেখে মিথ্যে বলতে পারতো, কিন্তু ও বললো না। এই ছেলেই পারবে আমার মেয়েকে ভালো রাখতে, বিয়ে এর সাথেই হবে, 2-4 মাস টাইম দাও, দেখবে এই ছেলে কিছু না কিছু করবে, আর তোমরা ওই স্কুল মাস্টারের সম্পর্ক ক্যান্সেল করে দাও পুরোপুরি। এরপরে ছেলেরা আর কোনো কথা বলে না, তারা রাগ করে বেরিয়ে যায়। এদিকে কবিতা বাইরে এসে দেখে যে রণজিৎ দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একটা পুরুষ মানুষের চোখে জল, যেটা দেখে কবিতার খুব খারাপ লাগে। রণজিৎ ভাবে যে আজ বোধহয় আমি আমার ভালোবাসা মানুষটাকে হারালাম। কবিতাও ভাবে যে আজ বোধহয় আমি আমার ভালোবাসা মানুষটাকে হারিয়ে ফেললাম। এটা দেখে কবিতার খুব খারাপ লাগে, তারও মনটা ভেঙে যায়। তখন সে রণজিৎকে বলে, তোমাকে আমি এত করে বললাম মিথ্যে বলার জন্য, তুমি কেন বললে না? তখন রণজিৎ বলছে, দেখো ভালোবাসা হচ্ছে একটা পবিত্র সম্পর্ক, সেই পবিত্র জিনিসে হাত রেখে আমি মিথ্যে কথা বলতে পারবো না, তাতে আমার জীবনে যাই হোক না কেন। এ কথা শুনে কবিতা মনে মনে ভাবে যে আমি সঠিক মানুষটাকে জীবনে পেয়েছিলাম, কিন্তু আজ বোধহয় আমি আর তাকে ধরে রাখতে পারলাম না। এরপরে কাঁদতে কাঁদতে কবিতা সেখানেই বসে পড়ে। রণজিৎ সেখান থেকে বেরিয়ে সোজা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা করে। সেদিন সারা রাত তাদের দুজনের কারেই ঘুম হয়নি। সেই রাত্রেও কবিতা রণজিৎকে বারবারই আশ্বাস দিয়েছে যে আমি তোমার পাশে আছি, তুমি হাল ছেড়ে দিবে না, তুমি ভেঙে পড়ো না। যথারীতি পরের দিন সকালবেলায় কবিতার বাবা তাকে ডেকে বলে, মা আমি চাই তুই ভালো থাক। একটা 10 লাখ টাকার চেক তিনি তাকে দিয়ে বলেন, এটা তুই তোর অ্যাকাউন্টে রাখ, তুই কাউকে বলবি না যে তোর কাছে এই টাকাটা আছে। তখন কবিতা বলে, বাবা আমি এই টাকাটা দিয়ে কি করবো? তার বাবা বলে, দেখ আমার তো বয়স হয়েছে, আমি চাই এটা তোর কাছে থাক, তোর যদি কখনো কোনো প্রয়োজন হয় তখন তুই এটা কাজে লাগাবি, এটা তোর, কাউকে বলবি না। যথারীতি সে চেকটা নিয়ে গিয়ে ব্যাংকে ফেলে সেখান থেকে যায় রণজিতের বাড়িতে। গিয়ে দেখে যে রণজিৎ খাওয়া দাওয়া বন্ধ করে চুপচাপ শুয়ে আছে। কবিতা তাকে তুলে বসায় দিয়ে বলে, দেখো বাবা সবসময় চাইতো আমার জীবন সঙ্গী আমি নিজেই বাছাই করি। বাবা যতদিন বেঁচে আছে আমার বিশ্বাস যে আমার বাড়ির লোক আমার মতের বিরুদ্ধে বিয়ে দেবে না। তুমি চিন্তা করো না, তুমি চেষ্টা করো, যাও, আমি তোমার সাথে আছি। যথারীতি রণজিৎ একটু আস্তে আস্তে মনে জোর পায়। তার তো এখন আর ফ্যাক্টরিতে কোনো কাজ নেই, তাই সে এখন বাড়িতেই থাকে সারাদিন, আর সারাদিনই পড়াশোনা করে। কবিতা তাকে জোর করে আরো 10,000 টাকা দিয়ে যায় তার হাত খরচা এবং পড়াশোনা করার জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয়। রণজিৎ রাখতে না চাইলেও কবিতা তাকে জোর করে দিয়ে যায়। সে বলে যে তুমি আমাকে পরে ফেরত করে দিও, এখন তো তুমি রাখো, তোমার দরকার আছে। যাই হোক, কবিতা ফিরে আসে বাড়িতে। এরপরে কবিতার মা বেঁকে বসে, আমার মেয়ের বিয়ে তোমাকে 2 মাসের মধ্যে দিতেই হবে। আমি বেঁচে থাকতে আমার মেয়ের বিয়ে দেখতে চাই, আমার শরীর ভালো না, আমি জানি না কবে মরে যাবো। কিছুদিন কবিতার বাবা দিক সেদিক করে কাটাবার পরে দেখলো না, বাড়িতে অশান্তি চরম আকার ধারণ করছে। তার ছেলেরাও চাইছে যে বোনের বিয়ে খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হোক। শেষমেশ কবিতার বাবা বলে, ঠিক আছে বিয়ে হোক, অসুবিধা কি আছে, কিন্তু বিয়ে হবে ওই রণজিতের সাথে। যথারীতি বাড়ির লোক বাধ্য হয়ে শেষমেশ রণজিতের সাথেই বিয়ে ঠিক করলো। রণজিৎ তখন কোনো কাজ পায়নি, বাড়িতে বেকার, শুধু পড়াশোনা করছে চাকরির জন্য। তাই কবিতার বাবার এই কাজ দেখে গ্রামের মানুষজন বলা শুরু করলো, কবিতার বাবা চাকরি বাকরি করেছে, এত টাকা পয়সা হয়ে গেছে, মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? একটা বেকার ছেলের সাথে এত সুন্দরী একটা শিক্ষিত মেয়েকে বিয়ে দিচ্ছে। তার জন্য তো কত ভালো ভালো ছেলে আসছিল, হঠাৎ করে তার বাবার কি হয়েছে, পাগল হয়ে গেছে নাকি? কেউ কেউ বলা শুরু করলো, নিশ্চয়ই কিছু একটা ঘটনা ঘটে গেছে, না হলে কবিতার মতো মেয়েকে ওরকম ছেলের সাথে বিয়ে দেয়? আমাদের তো মনে হয় ভেতরে কিছু একটা ঘটনা ঘটেছে, যেটা আমরা কেউ জানি না। যাই হোক, অনেক মানুষ অনেক কথা বলে। কথা শুনে কবিতার দাদাদের খুব খারাপ লাগে, তারা তার বাবার উপরে খুব রেগে যায়, কবিতার উপরে খুব রেগে যায়, কিন্তু বাবার মুখের উপরে কথা বলার সাহস তাদের কারোই নেই। তারা সবাই মনমরা হয়ে যায়, কবিতার মাও মনমরা হয়ে যায়। মেয়ের বিয়ে হোক তিনি তো চান, কিন্তু ওইরকম ছেলের সাথে বিয়ে হোক তিনি মোটেই চান না। যাই হোক, রণজিতের যদি চাকরি বাকরি থাকতো তাহলে হয়তো উনি মেনে নিতেন, কিন্তু বেকার ছেলে, কি করে মানবে? তিনি তো মানতে পারছেন না। যাই হোক, শেষমেশ বিয়ে যেদিনকে পাকাপোক্ত হয়ে গেল, সেদিনকে কবিতা এসে তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো।
তখন তার বাবা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো, তুই ভালো থাক, আমি সেটাই চাই, তার জন্য আমাকে যা করার দরকার আমি তাই করবো। তার ছেলেরা বলছে, বাবা বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না, গ্রামের লোকজন এসব কথা বলছে। তখন তার বাবা তাদেরকে বললো, সংসারটা আমার মেয়ে করবে, আমার গ্রামের লোকজন কি করবে না? ওই ছেলে আজকে বেকার আছে, কালকে তো সকার হতে পারে, ওর তো শিক্ষা দীক্ষা আছে, ওর তো যোগ্যতা আছে। আজকে যদি শুধু টাকা পয়সা দেখতে গিয়ে আমি আমার মেয়েকে একটা ভুল ব্যক্তির হাতে তুলে দিই, কালকে কি সেই ব্যক্তিকে আমি ঠিক করতে পারবো? পারবো না। রণজিৎ খুব ভালো ছেলে, ও আজকে বেকার আছে, কালকে সকার হবে, আর যদি ওর ভাগ্য খারাপ হয়, ও যদি কিছু না করতে পারে, তাহলে আমি করে দেবো, আমার তো প্রচুর টাকা আছে, আমি লোকের কথা কান দিই না। এরপরে কিছু লোক ডাইরেক্ট কবিতার বাবাকেই বলা শুরু করলো, আপনি একটা বেকার ছেলেকে দেখে নিজের মেয়েকে বিয়ে দিচ্ছেন, এত সুন্দর এত শিক্ষিত মেয়েকে। তখন তার বাবা রেগে গিয়ে দু একটা মানুষকে উত্তর দিয়েছিল, বেকার ছেলের সাথে বিয়ে দিতে গেলে দূরদৃষ্টি থাকতে হয়, যে ওই ছেলেটা ভবিষ্যতে কোথায় যেতে পারে, আর বুকের পাটাও থাকতে হয়। এদিকে বিয়ের আয়োজন যখন জোরদার শুরু হলো, তখন কবিতার মনে হলো যে রণজিতের কাছে তো পয়সা নেই, ও কি করে এত বড় আয়োজন করবে, আমাদের বাড়ি থেকে এত লোকজন যাবে, কিভাবে সে সামলাবে। তখন কবিতা তার বাবাকে গিয়ে সবকিছু খুলে বলে। তখন কবিতার বাবা কবিতাকে বলে, আরে তুই তো রণজিতের জীবন সঙ্গী, ওর সমস্যা মানে তোরও সমস্যা, ওর কাছে না থাকলে তোর কাছে থাকলে তুই খরচা করবি। তখন কবিতা বুঝে যায় যে বাবা কি বলতে চাইছে। কবিতা চলে গেল, ব্যাংক থেকে 2 লাখ টাকা তুলে রণজিতের হাতে দিয়ে এলো, তুমি এই টাকাটা তোমার অনুষ্ঠানে খরচা করবে, কোনো চিন্তা করো না, লাগলে আমাকে বলবে, আমি তোমাকে দেবো, আর কাউকে বলবে না যে আমি তোমাকে দিয়েছি, তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। রণজিৎ এটা নিয়ে খুব চিন্তায় ছিল। যাই হোক, শেষমেশ তার মাথা থেকে এই চিন্তা নামলো। বিয়ের দিন কবিতার বাড়িতে কবিতা আর কবিতার বাবা ছাড়া বাকি সবাই উদাস। এদিকে রণজিতের বাড়িতে সবাই বেশ আনন্দে উল্লাসে মেতে উঠেছে। যথারীতি বেলা 11টার দিকে পোস্ট অফিস থেকে একজন রণজিতের বাড়িতে এসে তাকে একটা কাগজে সই করিয়ে একটা খাম ধরে দিয়ে চলে যান। রণজিৎ যখন সেই খামটা ছিঁড়ে কাগজটা বের করে পড়বে, তখন বাড়ির লোকজন সবাই চারিপাশ থেকে তাকে ঘিরে ফেলে, কিসের কাগজ রে, কিসের কাগজ রে। রণজিৎ সেটা পড়তে পড়তে কেঁদে ফেলেন। তার মা জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কাঁদছিস কেন? তখন রণজিৎ তার মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে, মা আমি স্কুল মাস্টারের চাকরি পেয়েছি, আমি হাই স্কুলের মাস্টার হয়েছি। তখন রণজিতের মাও কেঁদে ফেলেন। তিনি সবাইকে বলেন, আমাদের বাড়িতে বৌমা নয়, মা লক্ষ্মী আসছে। এরপরে রণজিৎ দৌড়ে ঘরে যায়, ঘরে গিয়ে সে কবিতাকে ফোন করে, কবিতা আমি হাই স্কুলের মাস্টারের চাকরি পেয়েছি। এই খবর শুনে কবিতার বাবাও খুব খুশি হয়। কবিতার সাথে রণজিতের বিয়ে ঠিক হওয়ার পরে কবিতার মা মন খারাপ করেই বসেছিল। এ খবর পেয়ে তিনিও খুব খুশি হলেন, কাপড়ের আঁচল দিয়ে নিজের চোখগুলো মুছতে লাগলেন। এ খবর পেয়ে কবিতার দাদারাও খুব খুশি হলো। যাই হোক, বিয়ে খুব সুন্দর ধুমধাম করেই হলো। দুটো পরিবারের মানুষই খুব সুন্দরভাবে মিলেমিশে বিয়ের অনুষ্ঠানটাকে সম্পন্ন করলো। কবিতার দাদা বলে, বোন ছোটবেলা থেকে তুই যেভাবে মানুষ হয়েছিস, সেখানে তো এসব কিছু ব্যবস্থা নেই, আমরা তো সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি, তুই চিন্তা করিস না। তখন কবিতা তার বাবাকে বলে, বাবা আমি তো রণজিৎকে পেয়েছি, সে সব যুদ্ধ জয় করবে, আমার আর কিছু লাগবে না, তুমি শুধু আমাকে দুহাত তুলে আশীর্বাদ করো। কবিতার বাবা তাকে দুহাত তুলে আশীর্বাদ করলো, তুই তোর পরিবারকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে জীবনযাপন কর, আমি ঈশ্বরের কাছে এই কামনা করি। তবে কিছু কথা মাথায় রাখিস, তুই সারা জীবন যদি রণজিতের পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকিস, ও সব যুদ্ধ জয় করতে পারবে। তোর শ্বশুর শাশুড়ি অবশ্যই খেয়াল রাখিস, তাদের কখনো অবহেলা করিস না। আমাদের সাথে তোর রক্তের সম্পর্ক, আমরা ছিলাম, আছি, থাকবো। ভালো থাকিস। আমার লেখা এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই।